নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কপিকলের ম্যাথ নিয়ে আলোচনা করব। এর আগে আমি কপিকলের 2টা লেকচার আপলোড করেছি। আজকে হলো তৃতীয় লেকচার। আশা করি তোমাদের এই 9-10-এ কপিকলের যে সমস্যা, গাণিতিক সমস্যা আসে, তোমরা অন্তত এই 3টা লেকচার যদি দেখো, আমার মনে হয় তোমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তো দেখো, এখানে একটা কপিকল আছে। এইটা হলো কপিকলে, দেখো এখানে অনুভূমিক গতি এবং উল্লম্ব গতি, 2টা গতিই আছে। এটা একটা মসৃণ তল, এই তলের উপরে এম ভরের একটা বস্তু। এই বস্তুর সাথে দেখো 2টা সুতা দিয়ে 2টা বস্তু ঝুলানো আছে। এটা হলো ক্যাপিটাল এম ভরের বস্তু, এটা হলো স্মল এম ভরের বস্তু। তো আমরা সব এখানে বলতে পারি যে ক্যাপিটাল এম ইজ গ্রেটার দ্যান স্মল এম, অর্থাৎ এই বস্তুটা ভারী আর এই বস্তুটা হালকা। এবং এই যে এম ভরের বস্তু, এই 2টা বস্তু থেকেই এম ভরের বস্তু হালকা, আমরা এটাই ধরে নিব। আসলে এই এই বস্তুটা যদি এই 2টা বস্তু থেকে হালকা না হয়, তাহলে কপিকলই আসলে হবে না। কারণ যদি এইটা হালকা না হয়, এই বস্তুটা অনেক ভারী হতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম এটা হলো বেশি ভারী, এরপরে এটা, আর এই বস্তু, এরপরে হলো এই বস্তুটা কম ভারী। এখন এই যে এম ভরের বস্তুটা একটা মসৃণ তলের উপরে আছে, এবং যেহেতু মসৃণ তলের উপরে আছে, তার মানে এখানে কোনো ঘর্ষণ নেই। তো দেখো, এইটা একটা চাকা, কপিকলের চাকা, এই একটা কপিকলের চাকা, এই চাকার উপর দিয়ে চাকাটা ঘুরতে পারে, এই চাকার উপর দিয়ে সুতা দিয়ে বাঁধা, এখানেও চাকার উপর দিয়ে সুতা দিয়ে বাঁধা আছে। তো আমরা এখন বলতে পারি যে দেখো, এই বস্তুটা যেহেতু সুতা দিয়ে বাঁধা, এই সুতা বস্তুটাকে উপরের দিকে টেনে রাখবে। আমরা ধরে নেই এই টানটা হলো T1। আবার দেখো, সুতাটা কিন্তু এখানে 2টা, এই সুতাটার এই একটা অংশ, এই একটা অংশ, তাহলে এই সুতাটা কি করবে? ওজন বস্তুকে নিচের দিকে ক্রিয়া করবে। দেখো, ওজন ক্রিয়া করবে W1 ইকুয়াল M1G, ওজন ক্রিয়া করবে নিচের দিকে, আর সুতার টান উপরের দিকে। আবার এই বস্তুটা দেখো, এই বস্তুটা এই এই ওজনের কারণে এই বস্তু, এই সুতা এই বস্তুটাকে এদিকে টেনে রাখবে। ধরে নেই এটা T2। আবার এই এম ভরের বস্তু, এইটাকে ওজন কি করবে? নিচের দিকে ক্রিয়া করবে, W2 ইকুয়াল mg। এখন এই সুতা বস্তুটাকে উপরের দিকে টেনে রাখবে, ধরি এটা T3, আর সুতার এই অংশ উপরের দিকে টেনে রাখবে। আবার সুতার এই অংশ এই বস্তুটাকে এদিকে টানবে। এই যে এটা হলো T4। তো এখন একটা বিষয় একটু চিন্তা করো, এই বস্তুটা যেহেতু ভারী, তাহলে এই ভারী বস্তু, অর্থাৎ এই ভরের, এই এম ভরের বস্তুটা যখন নিচের দিকে আসবে, তখন এই বস্তুটা এই দিকে আসবে এবং এই বস্তুটা উপরে যাবে। অর্থাৎ তাহলে এই বস্তুটাকে এদিকে কে নিয়ে আসবে? এই সুতার টান। আবার এই দিকে এই বস্তুটাকে এদিকে সুতা টানবে, কিন্তু এই দিকে টানা সত্ত্বেও যেহেতু T4 বড় হবে, এবং এই কারণে T4 এই দিকে বস্তুটাকে নিয়ে আসবে। তাহলে আমরা সহজে বলতে পারি, এই ভারী বস্তুটা যখন নিচে আসবে, তখন এই ওজনের কারণে এখানে একটা টান পড়বে, এই টানের কারণে বস্তুটা এই দিকে আসবে। তখন আবার এই T1 টানের কারণে এই বস্তুটা উপরে যাবে। তাহলে আমরা বলতে পারি, এই যে এম ভরের বস্তুটা এদিকে যে ত্বরণে আসবে, এই বস্তুটা সেই একই ত্বরণে নিচে আসবে, এবং এই বস্তুটা সেই একই ত্বরণে উপরে যাবে। অর্থাৎ এই যে 3টা বস্তু, এই 3টা বস্তুর ত্বরণ এখানে সেম হবে। অর্থাৎ এই বস্তু যে ত্বরণে নিচে আসবে, এই বস্তু সেই ত্বরণে বাম দিকে আসবে, এই বস্তুটা সেই ত্বরণে উপরের দিকে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি, এই বস্তুর বেগ, এই বস্তুর বেগ আর এই বস্তুর বেগ সমান হবে। তবে শুধু এতটুকু পার্থক্য, এই বেগটা হবে নিচের দিকে, এই বেগটা হবে উপরের দিকে, এবং এই বেগটা হবে সমান্তরাল মসৃণ তলে। তো শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। এখানে 3টা বস্তুর এই ত্বরণ
সমান হবে। এবং এই ত্বরণটা কেন সৃষ্টি হবে? ত্বরণটা সৃষ্টি হবে, দেখো এই ভারী বস্তুটা যখন নিচে আসবে তখন সুতা এখানে টান পড়বে, তখন এই সুতার টানের কারণে এই সুতার টানের কারণে এই বস্তুটা এই দিকে আসবে, তখন আবার এই সুতার টানের কারণে এই বস্তুটা উপরে যাবে। তো আমরা এখন এই এম ভরের বস্তু নিয়ে একটু কথা বলি। আমরা এম ভরের বস্তুটার উপরে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। ফ্রি বডি ডায়াগ্রাম, দেখো এম ভরের বস্তু, এই বস্তুটার উপরে T2 সুতার এই দিকে টানতেছে, সুতার টান T2, আবার এই দিকে টানতেছে হলো T4, আর এই তলের উপরে এই দিকে বস্তুটার ওজন হলো mg। তো তলের উপরে এই ওজনটা হলো এই তলের উপরে mg। আবার এই তল এই বস্তুকে কি করে, উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দেয়। তো এখন দেখো এই যে প্রতিক্রিয়া বল উপরের দিকে, এখান থেকে প্রতিক্রিয়া বল উপরের দিকে আর mg হলো নিচের দিকে। তো এই mg আর এই প্রতিক্রিয়া বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। তাহলে এখানে শুধু বাকি আছে কি, এখানে বাকি আছে T4 আর T2। তো এখন এই T4 আর T2 বাকি আছে, আর এই দুইটা তো নিষ্ক্রিয় করে দেয়। তাহলে এখানে T4 বড় না T2 বড়? দেখো এই বস্তুটা এই দিকে আসতেছে, বাম দিকে। তাহলে যেহেতু বাম দিকে আসতেছে, তাহলে দেখো এই বস্তুটাকে যদি আমরা এদিকে একটা বলে টানি, এদিকে একটা বলে টানি, কিন্তু বস্তুটা যাচ্ছে এদিকে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি T4 বড়, T2 ছোট। তাহলে এখানে এই বস্তুটার উপর কার্যকরী বল কত হবে? কার্যকরী বল হবে T4 মাইনাস T2, অর্থাৎ এই দুইটার বিয়োগফল হবে কার্যকরী বল, সমান সমান কার্যকরী বল। এবং এই যে কার্যকরী বল হবে, সেই কার্যকরী বলে এই বস্তুটার ত্বরণ সৃষ্টি করবে। তোমরা তো জানো প্রত্যেকটা বস্তুর কার্যকরী বল, প্রত্যেকটা বস্তুর উপর প্রযুক্ত কার্যকরী বল ওই বস্তুর ত্বরণ সৃষ্টি করে। তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত কার্যকরী বলেই এই বস্তুর ত্বরণ সৃষ্টি করবে, এই বস্তুর উপর প্রযুক্ত কার্যকরী বলেই এই বস্তুটার ত্বরণ সৃষ্টি করবে। তাহলে এখন আমরা বলতে পারি এই যে এম ভরের বস্তুর উপর কার্যকরী বল কত। দেখো এম ভরের বস্তুর উপর, এম ভরের বস্তুর উপর কার্যকরী বল, কার্যকরী বল কত হবে? T4, দেখো এই T4 টান বড় আর T2 টান ছোট, T4 মাইনাস T2 সমান সমান কার্যকরী বল। এই কার্যকরী বলকে আমরা F ধরলাম। তাহলে আমরা লিখতে পারি, দেখো T4 মাইনাস T2 সমান সমান F ইকুয়াল টু MA। দেখো শিক্ষার্থীরা, আমরা ত্বরণটাকে এ দিয়ে প্রকাশ করলাম, কারণ এর আগে আমি দেখো ত্বরণকে এফ দিয়ে প্রকাশ করেছিলাম, তখন তোমরাই বলছো স্যার ত্বরণকে আপনি এফ দিয়ে কেন প্রকাশ করছেন, এ দিয়ে প্রকাশ করলে সমস্যা হবে কিনা। তাহলে এ দিয়ে প্রকাশ করলে কোনো সমস্যা হবে না, তাই আমি এইবার এ দিয়েই প্রকাশ করে দেখালাম। তো শিক্ষার্থীরা, এখানে আরেকটা কথা একটু বলা উচিত। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত সুতা কিন্তু একটা, এই কারণে দেখো এই টান আর এই টান সমান হবে, তবে এই টানটা এই দিকে আর এই টানটা উপরের দিকে। তাহলে এই T2 আর T1 টান কি হবে? সেম হবে। তাহলে আমরা বলতে পারি এখানে টান কি? T1 সমান T2। আবার দেখো এইটা আর এইটা একই সুতা, সুতাটা এখান থেকে বাঁধা এই পর্যন্ত। তাহলে এই T4, T3 আর T4 সমান হবে, T1 আর T2 সমান, T3 আর T4 সমান, কারণ একই সুতা। সুতা দেখো এইটা একটা সুতা, এইটা একটা সুতা, আমরা ধরে নেই এটা প্রথম সুতা, এটা দ্বিতীয় সুতা। তাহলে প্রথম সুতার দুইটা টান সমান হবে, দ্বিতীয় সুতারও দুইটা টান সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই T4 না লিখে এখানে আমরা লিখতে পারি T3, T4 আর T3 একই টান, মাইনাস এই T2 না লিখে আমরা T1 লিখি, T1 সমান সমান MA। দেখো এই সমীকরণটা আমরা মার্ক করে রাখি, এটা 1 নং সমীকরণ। এরপরে আমরা এই M1 ভরের বস্তু নিয়ে একটু আলোচনা করি। এই M1 ভরের বস্তুর আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। দেখো ফ্রি বডি ডায়াগ্রাম, M1 ভরের বস্তু। দেখো তো এখানে M1 ভরের বস্তুর উপরে কি কি বল কাজ করে। এই বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করে, W1 ইকুয়াল M1 G, নিচের দিকে ক্রিয়া করে।
আবার সুতার টান উপরের দিকে টি অন উপরের দিকে ক্রিয়া করে, এছাড়া কিন্তু এর উপরে কোনো বল নাই, এই দিকে বা এই দিকে দুই দিকে কোনো বল নাই। তা যেহেতু সুতা উপরের দিকে টেনে রাখছে কিন্তু আর বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করে, প্রত্যেকটা বস্তুর ওজনই নিচের দিকে ক্রিয়া করে, কারণ ওজন হলো পৃথিবীর অভিকর্ষ বল, তো অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করে, এটা আমরা জানি। তো দেখো শিক্ষার্থীরা, এই বস্তুটা কিন্তু উপরে যাচ্ছে, আমি বলছিলাম এই ভারী বস্তু যখন নিচে আসে এই বস্তুটা তখন এই দিকে আসবে, এই বস্তুটা তখন উপরের দিকে যাবে। তাহলে যেহেতু বস্তুটা উপরের দিকে যাচ্ছে সেহেতু সুতার টান বড়। কারণ দেখো, আমি মনে করো এই বস্তুটাকে একজন এই দিকে টানতেছে আর একজন এই দিকে টানতেছে। এখন দেখো বস্তুটা যদি এই দিকে যায় তাহলে আমরা কি বলবো, এই দিকে বল বেশি। এখন এই দিকে সুতা উপরের দিকে টানছে, অভিকর্ষ বল নিচের দিকে টানছে, কিন্তু বস্তুটা যাচ্ছে উপরে, তাহলে আমরা কি বলবো, সুতার টান বড় আর অভিকর্ষ বল ছোট। তাহলে এই এমন ভরের বস্তুর উপর কার্যকরী বল কি হবে, দেখো সুতার টান যেহেতু বড়, সুতার টান থেকে এই ওজন যদি আমি মাইনাস করে দিই W1, তাহলে যা থাকবে রেজাল্ট, এই দুটো মাইনাস করলে যে রেজাল্ট থাকবে সেটাই হলো কার্যকরী বল। সেই কার্যকরী বল ধরলাম আমরা F1। তো এখন দেখো T1 মাইনাস এই W1 মানে হলো M1 G সমান সমান F1 মানে হলো কি, দেখো F ইকুয়াল টু MA, কিন্তু M হলো এখানে M1, তাহলে M1 আর ত্বরণ হলো, যেহেতু এই তিনটা বস্তুর ত্বরণ একই, সেই ত্বরণকে আমি এ দিয়ে প্রকাশ করলাম, তার মানে এ। তাহলে শিক্ষার্থীরা, এইটা হলো আমাদের এই এমন ভরের বস্তুর ক্ষেত্রে কার্যকরী বলের আমরা সমীকরণ পেলাম। এই সমীকরণটাও আমরা মার্ক করে রাখি, এটা দিলাম সমীকরণ 2। এখন আমরা এই যে একদম ভারী বস্তুটার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, ভারী বস্তুটা কি হবে। শিক্ষার্থীরা এটা আমরা মুছে দিই, এটা আর আমাদের প্রয়োজন নেই, কারণ আমাদের একটু জায়গা দরকার আছে। দেখো এটা সমীকরণ 1 গেল, সমীকরণ 2 গেল। এখন আমরা সমীকরণ 3 বের করব, অর্থাৎ এই M দিয়ে আমরা এই ক্যাপিটাল M ভরের বস্তুর একটা ফ্রি বডি ডায়াগ্রাম একটু আঁকি। ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, এই উপরের দিকে হলো সুতার টান T3, আর এই বস্তুটা হলো M, আর বস্তুটার ওজন হলো নিচের দিকে W2 ইকুয়াল ক্যাপিটাল M G। বস্তুটা আসতেছে নিচের দিকে আসছে, কিন্তু সুতা বস্তুটাকে উপরের দিকে টেনে রাখছে। দেখো সুতার টান থাকা সত্ত্বেও বস্তুটা নিচের দিকে চলে আসতেছে, তাহলে আমরা কি বলবো, বস্তুটা যেহেতু নিচের দিকে আসতেছে তাহলে নিচের দিকে বল বেশি। বস্তু যেদিকে যাইবে সেদিকে বলই তো বেশি হবে। তো দেখো তাহলে বস্তুটা আসতেছে এদিকে, তাহলে বল এদিকেই বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল M ভরের বস্তুর উপর কার্যকরী বল কি হবে, দেখো এইটা বড় আর এইটা ছোট, তাহলে বড় বল থেকে ছোট বল মাইনাস হবে। বড় বল কি W2 মানে ওজন, মাইনাস হলো সুতার টান T3 ইকুয়াল টু কার্যকরী বল, এটা হলো F2। কার্যকরী বলকে আমরা F2 ধরলাম, অর্থাৎ সুতা টানতেছে উপরের দিকে আর বস্তুটার ওজন নিচের দিকে, কিন্তু ওজন বেশি, বস্তুটা আসতেছে নিচের দিকে, তাহলে কার্যকরী বল কত হবে, অর্থাৎ এই বলটা দেখো উপরের দিকে আর এই বলটা এই নিচের দিকে, তাহলে দুইটা বল যদি দুই দিকে হয় তাহলে বড় বল থেকে ছোট বল যদি আমরা মাইনাস করি তাহলে যেটা থাকবে সেটা কার্যকরী বল বা রেজাল্টান্ট ফোর্স, অর্থাৎ লব্ধি বল। তাহলে দেখো আমরা এই W2 কে কি লিখতে পারি, ক্যাপিটাল M G মাইনাস T3 সমান সমান F2 মানে হলো ক্যাপিটাল M A, কারণ এই F2 তো এখানে ত্বরণ সৃষ্টি করছে। কত ত্বরণ সৃষ্টি করছে, F ত্বরণ। আমরা জানি F ইকুয়াল টু MA, এখন এখানে বর হলো M, এই কারণে বড় হাতের M আর এই হলো ত্বরণ। এইটা হলো সমীকরণ 3। শিক্ষার্থীরা, যেহেতু আমরা 3টা সমীকরণ
এখানে আমরা তিনটা সমীকরণ বের করেছি, অতএব আমাদের ম্যাথ কিন্তু প্রায় শেষের দিকে, কারণ এখন আমরা আমাদের সলিউশন হয়ে যাবে। দেখো এই যে তিনটা সমীকরণ রেখে আমরা সব কিছু মুছে দিই, তিনটা সমীকরণ নিয়েই আমরা কাজ করব। দেখো এই তিনটা সমীকরণ নিয়েই আমরা কাজ করব, এই তিনটা সমীকরণ আমরা রেখে বাকিগুলো মুছে দিই। দেখো শিক্ষার্থীরা, তিনটা সমীকরণ দেখো, এইটা ছিল সমীকরণ 1, এইটা 2 আর এটা হলো 3। আমরা একটা কাজ করি, এই তিনটা সমীকরণ যোগ করে দিই। সমীকরণ 1 যোগ 2 যোগ 3, এই 1 2 এবং 3 যদি যোগ করি দেখো কি হয়। 1 নং তো লেখাই আছে, 2 নংটা দেখো কি আছে, 2 নংয়ে t1 মাইনাস m1g সমান সমান, আচ্ছা এখানে কিন্তু শিক্ষার্থীরা এখানে ছিল m1a, কারণ এখানে তো বস্তুটা ছিল m1, এখানে m1a ছিল, m1g মাইনাস m1a। আমি মনে হয় ভুলে m লিখে ফেলছিলাম, এখানে m1 হবে, কারণ m তো হলো এইটা প্রথম বস্তু, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে m1। তৃতীয় সমীকরণ দেখো mg মাইনাস t3 সমান সমান ক্যাপিটাল M A। এই তিনটা সমীকরণ আমরা লিখলাম, এই তিনটা সমীকরণ এখন আমরা যোগ করে দিই। শিক্ষার্থীরা আমি আবার একটু ক্লিয়ার করি, দেখো এই বস্তুটার ক্ষেত্রে দেখো এটা হলো উপরে ছিল কি t1, নিচের দিকে w1 অর্থাৎ ওজন। দেখো t1 বড় কারণ বস্তুটা উপরে যাচ্ছে, তাইলে দেখো t1 মাইনাস m1g মানে ওজন সমান সমান কার্যকরী বল F1 মানে কি m1a। আমরা মনে ভুল করে ফেলছিলাম, তাই আবার বলে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো এই তিনটে সমীকরণ যখন আমরা যোগ করব দেখো কি হয়। এইটা দেখো t3 প্লাস, এখানে t3 মাইনাস, এটা কাটা গেল, t1 মাইনাস, এখানেও t1 প্লাস, এটা কাটা গেল। তাহলে দেখো তো এখানে কি রইল, mg মাইনাস m1g সমান সমান ma প্লাস m1a প্লাস ma। তো আমরা যদি এখান থেকে g কমন নিই তাহলে কি থাকে, m মাইনাস ছোট হাতের m1, এদিকে a কমন নিলে কি থাকে, m প্লাস m1 প্লাস ক্যাপিটাল M। তো আমাদের টার্গেট হলো এই যে ত্বরণটা নির্ণয় করা। তাহলে ত্বরণ নির্ণয় করলে কি হবে দেখো তো, ত্বরণ a সমান সমান এইটা নিচে আসবে আর এটা উপরে যাবে, g m মাইনাস m1 আর ভাগ কত হবে m প্লাস m1 প্লাস ক্যাপিটাল M। এই হলো ত্বরণের সমীকরণ। তো দেখো তো শিক্ষার্থীরা এখানে কি হচ্ছে একটু চিন্তা করো। ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে দেখো উপরে এই যে m ভরের বস্তু, এটা কিন্তু উপরে নাই, উপরে কি আছে এই বস্তু দুইটা, অর্থাৎ ভারী বস্তু থেকে হালকা বস্তুটা মাইনাস হবে, ভারী বস্তুর ভর থেকে হালকা বস্তুর ভর মাইনাস, এরপরে গুণ হবে অভিকর্ষজ ত্বরণ, আর ভাগ হবে এই যে তিনটা বস্তুর ভর দিয়ে ভাগ হয়ে যাবে, তিনটা বস্তুর ভর দিয়েই ভাগ হয়ে যাবে। তাহলে এইটা হলো আমাদের ত্বরণ নির্ণয়ের সমীকরণ। তো আমরা যদি ত্বরণটা নির্ণয় করতে পারি তাহলে আমরা যে কোনো ম্যাথেই এখানে সলভ করতে পারি। দেখো কিভাবে, এই যে একটা সমীকরণ, এখান থেকে তোমাকে যদি কেউ সুতার টান নির্ণয় করতে বলে তাহলে তুমি দেখো আমরা কিন্তু এই যে 2 নং সমীকরণ ছিল এইটা, আর এটা ছিল 3 নং সমীকরণ। দেখো তো এই 2 নংয়ে যদি আমরা এর মান বসাই, এর মান তো আমরা পেয়ে গেলাম এখান থেকে, 2 নংয়ে এর মান বসাবো, m1 এর মান বসাবো, তাইলে কিন্তু আমরা সুতার টান t1 পেয়ে যাই। আবার এখানে 3 নংয়ে যদি আমরা ক্যাপিটাল M আর এর মান বসাই দিই তাহলে আমরা সুতার টান t3 পেয়ে যাই। t1 আর t3 আর t1 যদি আমরা পেয়ে যাই, t3 আর t1 যদি আমরা পাই তাহলে কি ma অর্থাৎ এই বস্তুর উপর কার্যকরী বল আমরা পেয়ে যাই। খুব সোজা। তো শিক্ষার্থীরা আমরা এই সূত্র দিয়ে ত্বরণ নির্ণয় করব। দেখো ওখানে একটা অঙ্ক দেয়া আছে, 10 কেজি 5 কেজি ভরের দুটো বস্তু, আর এটা হলো m বস্তু, এই m বস্তুর এটা, তাহলে এর সাথে মিলিয়ে এইটাকে আমরা ক্যাপিটাল M বলি, ক্যাপিটাল M, আর এটাকে আমরা স্মল m বলি, স্মল m1 বলি। তাহলে এখন দেখো প্রথম বলছে m ভরের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, m ভরের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। দেখো তো
আমরা শিক্ষার্থীরা এখানে আমরা সমীকরণটা লিখে রাখি। আমরা এর সমান কি পাইছি, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম অন ইন্টু জি, আর এরপরে কি হলো এম প্লাস এম অন প্লাস ক্যাপিটাল এম। আমরা এই সমীকরণটা পেয়েছি, এটা আমরা লিখে রাখলাম। আমরা ত্বরণের সমীকরণ পেয়েছি। তো দেখো এখন প্রথম বলছে এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত, প্রযুক্ত বলের মান। তো এখান থেকে এইটা যদি হয়, দেখো এই এর সাথে আমি মিলিয়ে দিচ্ছি, এটা হলো সুতার টান টি অন, এটা হলো এই উপরের দিকে এই টানটা হবে এই দিকে, সেটা হলো টি টু, এই টানটা উপরের দিকে টি থ্রি, এই টানটা এইদিকে টি ফোর। কিন্তু আমরা আগেই বলা আছে, বলছিলাম যে এই দুইটা টান সমান আর এই দুইটা টান সমান, কারণ এখানে একই সুতা যারা টানছে। এবং এটা এখানে লিখতে হয়তো ভুলে গেছিলাম, মসৃণ তল। তাহলে যেহেতু মসৃণ তল, সেহেতু এই তলের উপরে কোনো ঘর্ষণ বল নেই। তো এখন বলছে এই বস্তুটার উপর কার্যকরী বল কত। দেখো তো কার্যকরী বল কত। এই বস্তুকে এদিকে টেনে আনছে কে, সুতার টান টি ফোর মানে হলো টি3, অর্থাৎ টি3 এদিকে টেনে নিয়ে আসছে। কিন্তু টি1 বা টি2 মানেই তো টি1, কারণ দুইটা সমান। টি1 এদিকে টেনে রাখছে, কিন্তু টি1 এদিকে টেনে রাখছে, টি3 এদিকে টেনে নিয়ে আসছে, কিন্তু তারপর তো বস্তুটা এদিকে আসবে, কারণ এইটা ভারী বস্তু আর এটা হালকা। অর্থাৎ এই বস্তুটা যে ত্বরণে নিচে আসবে, এই বস্তুটা সেই ত্বরণে এদিকে আসবে, আর এই বস্তুটা সেই ত্বরণে উপরের দিকে যাবে, একই নিয়ম। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো T4 মাইনাস T2 ইকুয়াল টু এই বস্তুর কার্যকরী বল মানে হলো F। কিন্তু আমি তো জানি, দেখো এই T4 মানে T3 মাইনাস T1 সমান সমান F মানে হলো MA। দেখো F ইকুয়াল টু MA। তাহলে আমরা এখানে T1 আর এই যে এই দুইটা টার্ম T1 আর T3 এটা তো আমরা জানি না, কিন্তু আমরা তো F ইকুয়াল টু MA লিখছি, এই F মানেই তো MA। এখন আমরা যদি এর মানটা নির্ণয় করতে পারি, আর ভর তো আমাদের জানাই আছে, তাহলে অঙ্ক শেষ। দেখো আমরা এই বস্তুটার এই যে তিনটা বস্তুর কমন ত্বরণ, সাধারণ যে ত্বরণ সেটা আমরা নির্ণয় করে ফেলি। ত্বরণ A ইকুয়াল টু কত, দেখো ক্যাপিটাল M মাইনাস স্মল m অন ইন্টু জি ভাগ কত M প্লাস m অন প্লাস m। তাহলে দেখো এইটা হলো 10 মাইনাস কত 5 ইন্টু 9.8 ভাগ কত, ভাগ হলো 1 যোগ m হলো 1 কেজি, তারপরে 5 কেজি, তারপরে হলো কত 10, ক্যাপিটাল M 10। তাহলে এখানে কত হলো 5 ইন্টু 9.8 ভাগ কত 16। তাহলে দেখো তো এর মান কত আসে, এইটা 9.8 এর সাথে গুণ করলে হয় 49 ভাগ 16 কত হয়, ত্বরণের মান আসে 3.0625 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। শিক্ষার্থীরা এই যে ত্বরণ আসলো, এই ত্বরণে এই বস্তুটা নিচে আসবে, এই ত্বরণে এই বস্তুটা উপরে যাবে, এবং এই ত্বরণে এই বস্তুটা বাম দিকে এই মসৃণ তলে এদিকে আসবে। আচ্ছা, তাহলে আমরা ত্বরণের মান নির্ণয় করে ফেললাম। আমাদের দরকার হলো এই m ভরের বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত, অর্থাৎ কতটুকু বলের উপরে প্রযুক্ত হয়েছে, কার্যকরী বলটা কত। তাহলে দেখো আমরা যে লিখছিলাম T4 মাইনাস T2 বা T3 মাইনাস T1 ইকুয়াল টু MA, কিন্তু এখানে, আচ্ছা শিক্ষার্থীরা এখানে কিন্তু আমরা F ইকুয়াল টু MA আমরা এখন বের করতে পারি। তাহলে এখানে আমরা লিখব কি, F ইকুয়াল টু MA, M এর মান কত 1, এর মান কত এই যে বের করলাম 3.0625। তাহলে দেখো তো কত হয়, একের সাথে গুণ করলে 3.0625 নিউটন। তাহলে শিক্ষার্থীরা এখানে আমি আরেকটু কারেকশন করি, m ভরের উপর প্রযুক্ত, এখানে প্রযুক্ত কার্যকরী বল কত আমি নিচে লিখে দিচ্ছি, কার্যকরী বল কত, এটা হবে কার্যকরী বলের মান কত, কার্যকরী বলের মান কত, প্রযুক্ত বল না শিক্ষার্থীরা, কার্যকরী বলের মান কত। তাহলে এর উপরে কার্যকরী বলের মান হলো কত 3.0625 নিউটন, আর এই বস্তুটার ত্বরণ হইছে 3.0625 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা একটু এখানে লিখে রাখি,
আমরা তো, কারণ এটা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা এখানে লিখলাম এফ সমান 3.0625 নিউটন, এই বস্তুটার কার্যকরী বল। এরপরে এই বস্তুটার ত্বরণ ছিল এ, মানে তিনটা বস্তুর ত্বরণই এখানে এক, 3.0625 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমরা এই গ অঙ্ক আমাদের শেষ। এরপরে আমরা কি করব, ঘ নম্বর অঙ্ক। এখানে কি বলছে শিক্ষার্থীরা, উদ্দীপকে সকল ক্ষেত্রে সুতার টান সমান হবে কি, গাণিতিক বিশ্লেষণ দাও। অর্থাৎ এই যে এখানে সুতার টান কিন্তু দুইটা, মূলত এখানে আমি দেখাইছি চারটা, কিন্তু চারটা টান, এই দুইটা একই টান, এই দুইটা একই টান। তাহলে আমরা T1 আর T3 এই দুইটা মান বের করব। দেখো তো, আমরা যদি এই বস্তুটা নিয়ে কাজ করি, এইটা মানেই তো এইটা, এটা নিয়ে যদি আমরা কাজ করি, দেখো এটা নিয়ে যদি কাজ করি, এইটার ওজন নিচের দিকে ক্রিয়া করে, ওজন নিচের দিকে, এই যে এইটা। তারপরে সুতার টান উপরের দিকে, কিন্তু বস্তুটা যাচ্ছে কোথায়, বস্তুটা যাচ্ছে উপরে, সুতার টান নিচের দিকে, কিন্তু নিচের দিকে থাকা সত্ত্বেও বস্তুটা উপরের দিকে যাচ্ছে। তাহলে এইটাকে যদি এমন আমরা ধরলাম, তাহলে তোমরা দেখো তো, এমন ভরের বস্তুর ক্ষেত্রে, এমন ভরের বস্তুর ক্ষেত্রে আমরা যে একটা সমীকরণ পেয়েছিলাম কার্যকরী বলের, কি পেয়েছিলাম, সুতার টান T1 উপরের দিকে মাইনাস ওজন হলো W1 নিচের দিকে, এরপরে ইকুয়াল টু কার্যকরী বল। কার্যকরী বল ধরছিলাম আমরা F1। তাহলে কি ছিল, T1 মানে হলো T1 মাইনাস M1G সমান সমান M1A, কারণ এই বস্তুর তো M1। তাহলে এখন দেখো হয়ে গেছে অঙ্ক। এই T1 এর মান বের করব, মাইনাস M1 এর মান 5, G এর মান 9.8 ইকুয়াল টু M1 এর মান 5, এর মান এই যে এর মান এই যে এটা, কারণ এই কমন ত্বরণ সব জায়গায় ব্যবহার হবে, 3.0625। তাহলে T1 সমান সমান, এই মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়, এইটার সাথে এটা গুণ করলে হয় 49 প্লাস 5, এটা গুণ করলে কত হয় দেখি, 15 পয়েন্ট সামথিং হবে, ইন্টু 5 কত হলো, 15.3125। আচ্ছা, যোগ হলো 49, তাহলে 64.3125 নিউটন। এটা হলো সুতার টান, কত, এই সুতার টান, এটা হলো T1 বা T3, T1 সমান T3 সমান কত, 64.3125 নিউটন। দেখো শিক্ষার্থীরা, টান কিন্তু এক ধরনের বল, এই কারণে টানের এককও নিউটন হবে, তোমরা মনে রাখবে। আচ্ছা, এইটা সুতার টান, এই টানটা আমরা নির্ণয় করে ফেললাম, এখন এই টানটা নির্ণয় করি T3। দেখো এটা তোমরা অবশ্যই বুঝছো, না বুঝলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে শিক্ষার্থীরা। এটা আমি এখন মুছে দিই। আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করি, এইটা মানেই তো এইটা, সুতার টান T3 উপরের দিকে, বস্তুর ওজন নিচের দিকে, বস্তুটা আসতেছে কিন্তু নিচের দিকে, তাহলে নিচের দিকের ওজন বেশি, সুতার টান কম। যেমন এখানে সুতার টান বেশি ছিল, এখানে সুতার টান কম, কিন্তু কম, এই যে সুতার টান কম কার তুলনায়, এর ওজনের তুলনায়। তাহলে দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বা ক্যাপিটাল এম ভরের বস্তুর ক্ষেত্রে, এম ভরের বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ওজন mg, অথবা এটাকে তুমি W2 মাইনাস সুতার টান T3 ইকুয়াল টু কার্যকরী বল F2। তো এখন এইটা হলো ক্যাপিটাল mg মাইনাস T3 সমান সমান F2 কত, ক্যাপিটাল M A, কারণ এই যে ত্বরণটাকে সৃষ্টি করবে, ওজন সৃষ্টি করবে, এবং এই ত্বরণটা যে কার্যকরী যে বল আছে সেটা সে ত্বরণ সৃষ্টি করবে। অর্থাৎ তাহলে ওজন হলো কত, এটা ছিল 10 ইন্টু 9.8 মাইনাস T3 সমান 10 ইন্টু এর মান কত, এই যে 3.0625। তো এখন কত হলো, 98 মাইনাস T3 সমান সমান কত, 30.625। এখন আমরা T3 এর মানটা নির্ণয় করব। T3 সমান কত, 98 মাইনাস
30.625 দেখো কত হয় 98 মাইনাস 30.625 কত হয় 67.375 এত নিউটন। তাহলে আমরা T3 পেলাম কত T3 সমান 67.375 নিউটন, এইটা পেলাম আমরা শিক্ষার্থীরা। তাহলে দেখো এখানে এই যে উদ্দীপকের সকল ক্ষেত্রে সুতার টান সমান হবে কি না, T3 আর T2 কি বলি T1 আর T3 আমরা তো দুইটা টান পেলাম আলাদা, তাহলে সুতার টান কিন্তু সকল ক্ষেত্রে একই না। তবে এই দুইটা এক, এইটা আর এটা এক, এটা আর এটা এক, সেটা তো আমি আগেই তোমাদের ব্যাখ্যা দিয়েছি যে একই সুতা। তাহলে এই দুইটা টান অর্থাৎ T3 আর T1 এটা কিন্তু আলাদা, এই সুতার টান আলাদা। এটা তোমরা অবশ্যই এভাবেই অঙ্কগুলো করবে। এখন দেখো শিক্ষার্থীরা, তোমাদের আরেকটা জিনিস আমার একটু দেখাতে হবে, সেটা হলো আমরা একদম প্রথমে যে সমীকরণটা লিখেছিলাম সেটা লিখেছিলাম T4 মাইনাস T3 সমান F। দেখো এই যে এইটার জন্য অর্থাৎ এরপরে লিখছিলাম না T4 মাইনাস T2 মাইনাস T2 সমান F। এরপরে T4 মানে হলো T3, T2 মানে হলো T1 সমান F। আমরা কিন্তু এই T3 থেকে T1 মাইনাস করে F বের করি নাই, আমরা Fটাকে বের করেছি F ইকুয়াল টু M এই সূত্র দিয়ে। দেখো সেক্ষেত্রে আমরা F এর মান পেয়েছিলাম এত। এখন একটু দেখো তো এই মানটা আসলেই কারেক্ট কিনা। T3 এর মান এখন এই সমীকরণ দিয়ে বের করো। T3 এর মান কত 67.375 মাইনাস T1 কত 64.3125 সমান সমান F। দেখো এটা থেকে এটা মাইনাস করলে F এর মান আসলে এটা আসে কিনা। শিক্ষার্থীরা আমার মাইনাস করার দরকার নেই, তোমরা মাইনাস করে দেখো। দেখো 67.375 মাইনাস 64.3125 দেখো কত আসছে 3.0625 সমান সমান F। তাহলে আমরা F এর মানটা তো এটাই পেয়েছিলাম, F ইকুয়াল টু 3.0625 হয়ে গেছে। আমরা এখানে তাই পেয়েছিলাম। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত থাকবে। কপিকলের কোনো সমস্যা যদি তোমাদের থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের কপিকল নিয়ে আর সমস্যা হবে না, অন্তত 9-10 লেভেলে। 9-10 লেভেলে দেখো এর চেয়ে কঠিন ম্যাথ আর আসার মতো নেই। হয়তো ইন্টারমিডিয়েটে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এর চেয়ে কঠিন ম্যাথ আসে, বা এখানে ঘর্ষণ বল দিয়ে ম্যাথ আসে। তোমাদের 9-10-এ কপিকলই আসলে তোমাদের 9-10-এর জন্য একটু জটিল হয়ে যায়, তারপর আবার ঘর্ষণ বল দিবে বলে আমার মনে হয় না। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ। আর তোমরা অবশ্যই ইজি ফিজিক্স বাই ফাহিম স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।